নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আমরা জানি আগামীকালই ভারত পাক বৈঠক, আর সেই বৈঠকের আগেই ঘুঁটি সাজানো শুরু। কেন বলছি? কারণ ফের প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক, ফের তিন বাহিনীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থল সেনা, বায়ুসেনা, নৌসেনার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। বৈঠকে সিডিএস অনিল চৌহান, বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও রয়েছেন। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের সঙ্গে যোগাযোগ করব। আবির, আমরা দেখেছিলাম গতকাল বিকেল 5টা থেকে সংঘর্ষ বিরতি শুরু হয়, দুই দেশের ডিজিএমওর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু ঠিক তার 3 ঘন্টা পরেই যুদ্ধ বিরতি, এই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। আমরা দেখেছি শ্রীনগরে 20 মিনিটের মধ্যে 50 বার বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। আগামীকাল ফের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকের আগে আজকের এই প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠক তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবির? সীমান্তে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করা হলেও পাকিস্তানের তরফ থেকে যেভাবে প্ররোচনা দেওয়া হয়েছে, যেভাবে ফের ড্রোন পাঠানো, গোলাবর্ষণ করা, তা নিয়ে সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। এবং গতকালকে শেষবার যখন বিবৃতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিদেশ সচিব দিয়েছিলেন, তিনি উল্লেখ করে দিয়েছিলেন যে ঘটনা ঘটছে সেটাকে ভারত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। সংঘর্ষ বিরতি পাকিস্তান বারবার ধরে লঙ্ঘন করছে এবং এই পরিস্থিতিতে সেনা এবং বিএসএফ কে উপযুক্ত জবাব দেওয়ার কথা বলা হয়েছে। এরই মধ্যে সীমান্তে উত্তেজনার আবহের মধ্যে একাধিক এজেন্সির সন্দেহ যে জঙ্গিকে অনুপ্রবেশ ঘটানো হতে পারে, নাশকতার ছক করতে পারে, এই দিক থেকেও সাবধানী ভূমিকা পালন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যে তিন বাহিনীকেই যে সমস্ত জায়গাতে এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য গতকাল রাতের পর থেকে এসছে, সেটাকে নিয়ে প্রত্যেক দিনই প্রধানমন্ত্রী নিজে পর্যালোচনা বৈঠক করছেন এবং এই প্রত্যেকটা বৈঠকেই এনএসএ অজিত দোভাল তিনি নিজে উপস্থিত থাকছেন। আজকে সকাল পর্যন্ত যে রিপোর্ট এখনো পর্যন্ত এসছে প্রত্যেকটা সীমান্ত এলাকা, তা নিয়ে এই বৈঠক হচ্ছে। তবে বিশেষ করে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ভারত পশ্চিমের যে সীমান্ত, অর্থাৎ রাজস্থান এবং হচ্ছে গুজরাট, এই দুটি জায়গাতে সব থেকে বেশি জোর দিতে চায় এবং সেখানে হচ্ছে সেনার এবং বিএসএফ এর তরফ থেকে কি কি ইনপুট পাওয়া গেছে, কি কি তথ্য রয়েছে, কি অবস্থা, এই কৌশলগত দিক নিয়ে মূলত আলোচনা চলছে। আজকে কিছুক্ষণের মধ্যেই বিদেশ মন্ত্রকে তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হবে। বিদেশ মন্ত্রক এবং প্রতিরক্ষা মন্ত্রক একই সঙ্গে বিবৃতি দেবে এবং যেহেতু এরই মধ্যে ফের মধ্যস্থতার একটা বার্তা দিয়ে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, ফলে কূটনৈতিক চাপ, কূটনৈতিক দৌত্যের পাশাপাশি কিভাবে প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে ভারত প্রস্তুত রয়েছে, সতর্ক থাকা, এই বিষয় নিয়ে মূলত বৈঠক। বেশ, কাল ভারত পাক বৈঠক, আর সেই বৈঠকের আগেই ঘুঁটি সাজানো শুরু হয়েছে। ফের প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক, ফের তিন বাহিনীর সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদীর। স্থল, বায়ু, নৌসেনার প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি অবসরপ্রাপ্ত বায়ুসেনা কর্তা মিস্টার আর কে দাসের সঙ্গে। ওয়েলকাম টু আওয়ার নিউজ 18 বাংলা শো। আপনার সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আমরা দেখেছি সংঘর্ষ বিরতির ঘোষণা হয়েছে, দুই দেশের ডিজিএমওর সঙ্গে বৈঠক হয়, কিন্তু তার 3 ঘন্টার মধ্যে এই যে দফায় দফায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের, তাহলে এটা কি কোথাও না কোথাও পাকিস্তানের অভ্যন্তরীণ বিদ্রোহ সামনে আসছে, অর্থাৎ শেহবাজ শরীফ এবং আসিম মুনিরের? দেখো, পাকিস্তান যেই ধরনের ওদের সেনাবাহিনী রয়েছে, যেই ধরনের দেশ রয়েছে, এদের উপরে কোনোদিন আমরা ভরসা করতে পারি না। আমরা যদি ভাবি কি ওরা মানে সভ্যভাবে চলবে, সভ্যভাবে সিজ ফায়ার যেটা ডিক্লারেশন হয়েছে সেটাকে মেনে চলবে, সেটা কিন্তু আমাদেরই ভুল হবে। তাহলে আমরা দেখেছি গতকাল রাতেও অনেক ওরা ড্রোন পাঠিয়েছিল ভারতের সীমানা, আর ভারতের ভিতরেও এসে শ্রীনগর অব্দি এসে গেছিল। তো আর এর পরেও যে একদম করবে না সেটাও আমরা আমাদের ভাবা উচিত না, এরপরেও ওরা করতে পারে। তো পাকিস্তান যেই ধরনের দেশ, যেই ধরনের ওদের চিন্তাধারা, ওরা কিন্তু আরো করতে পারে। এখন কথাটা হচ্ছে কি, ভারত কি করা উচিত? এরপরে যদি কোনো সময় পাকিস্তান যদি কোনো একটা মিস অ্যাডভেঞ্চার করে, ড্রোন পাঠিয়েছিল কিন্তু ড্রোন গুলো কিছুই কার্যকর করতে পারেনি, আর এখন যা খবর আসছে রাত 1টার পরে আর কোনো ড্রোন কিংবা কোনো শেলিং হয়নি। কিন্তু যদি পাকিস্তান এরপরে কিছু যুদ্ধ বিরাম যেটা হয়েছে সেটাকে উল্লঙ্ঘন করে, তাহলে উই হ্যাভ দ্য রাইট টু রেসপন্ড, আর আমরা সেইভাবেই রেসপন্ড করবো যেটা উচিত। কেন কি আমরা গভর্নমেন্ট থেকে বলাই হয়ে গেছে কি এরপরে যদি কোনো সময় যদি পাকিস্তান কিছু করে, দেন ইট উইল বি অ্যান অ্যাক্ট অফ ওয়ার। তো আমরা এটা তারপরে উই হ্যাভ দ্য রাইট
টু রেসপন্ড অ্যাকর্ডিংলি। এখন দেখা যাক কতদিন এটা চলে, বাট পাকিস্তানের উপরে কিন্তু ভরসা করা উচিত না। একেবারে পাকিস্তানের উপর একেবারেই ভরসা করা উচিত না, কারণ যেভাবে পাকিস্তানকে আমরা দেখছি, যেভাবে ভারতের নিরীহ নাগরিককে টার্গেট করা হচ্ছে, যেভাবে ধর্মীয় স্থানকে টার্গেট করা হচ্ছে, তাই নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পাকিস্তান। এবং এই জায়গা থেকে আপনার কাছে একবার বোঝার চেষ্টা করব, আগামীকাল যে বৈঠক হতে চলেছে ডিরেক্টর অফ জেনারেল মিলিটারি অপারেশনের সঙ্গে দুই দেশের মধ্যে, কি হতে পারে, কি সম্ভাবনা রয়েছে, আপনার কি মনে হচ্ছে? হচ্ছে ডাইরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস, দুটো প্রত্যেকটা দেশের একটা ডিজিএমও থাকে, ভারতেরও আছে পাকিস্তানেরও আছে। যখন যুদ্ধের মতন স্থিতি চলে আসে, দে আর হ্যাভিং হটলাইন, মানে ওরা হটলাইনের কথা বলে কি কিভাবে যুদ্ধটাকে থামানো যায়, কি যুদ্ধ বিরতি করা যায়, কি যুদ্ধ একদম যুদ্ধ বিরাম করা হোক, কি। তো দে আর ইন অলওয়েজ টাচ অফ ইচ আদার। তো যা আমার মনে হচ্ছে দ্যাট কিভাবে ডিএসকেলেশন এন্ড কিভাবে যে ফোর্সেস রয়েছে, দে শুড পুল ব্যাক, মানে নিজেদের যে ইন্টারন্যাশনাল বর্ডার থেকে আরো পিছিয়ে যায়, সো দ্যাট দ্যার ইজ নো ভায়োলেশন আর ডাইরেক্ট শেলিং অন নিরো সিভিলিয়ানদের উপরে যেন না হয়। অ্যান্ড এনি অ্যাক্ট অফ মানে যদি কোনো প্রজেক্টাইল, কোনো মিসাইল কি কোনো এয়ারক্রাফট যদি ভারতের দিকে আসে, কি ভারত থেকে ওই দিকে আসে, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ অ্যাক্ট অফ ভায়োলেশন অফ সিজ ফায়ার। তো এই ধরনের ওরা নিজেদের মধ্যে বোঝাপড়া করে একটা প্যাক্ট হবে। কিন্তু আমরা দেখেছি এর আগেও, আর অনেক দেশেই এরকম হয়েছে। আমরা যেমন ইসরায়েল এন্ড গাজা লেবাননের সাথেও যখন হয়েছে, যুদ্ধবিরাম হয়েছে, কিন্তু তারপরে ভায়োলেশন হয়েছে। ইতিমধ্যে যখন নাকি ইউক্রেন এন্ড রাশিয়ার মধ্যে যখন যুদ্ধ চলছে, দ্যার হ্যাজ বিন সিজ ফায়ার, কিন্তু সিজ ফায়ারের মধ্যে উল্লঙ্ঘন হয়েছে। তো ওয়ান ক্যানট প্রেডিক্ট কি পাকিস্তান কিভাবে রেসপন্ড করবে এরপরে। কিন্তু আমার নিজের ধারণা হচ্ছে যে এই সিজ ফায়ারটা ইন্ডিয়ার থেকে বেশি বেনিফিট করছে পাকিস্তানকে, কেন কি পাকিস্তান অলমোস্ট কাত হয়ে গেছিল ভারতের পাল্টা প্রত্যাঘাতে। আর এই যে ওরা সময়টা পেল, এছাড়া যে ওরা $100 মিলিয়ন IMF থেকে লোন পেল, ওরা তো নিজের খাদ্য পদার্থ কিনবে না, ওরা কিনবে যুদ্ধর জিনিস, weapons, ammunition. একেবারে গ্রুপ ক্যাপ্টেন মিস্টার আর.কে. দাস, এই জায়গাটায় সত্যি অত্যন্ত মানে চিন্তার বিষয়। যে দেশে 3000 টাকার সিলিন্ডার, যে দেশে 800 টাকার আটা কেজি পাওয়া যাচ্ছে, সেই দেশে তারা যুদ্ধের ওয়েপন কিনতেই ব্যস্ত। কিন্তু আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে, যে আপনি যেমন রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রসঙ্গ টানলেন, আপনি ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের প্রসঙ্গ টানলেন, সেই জায়গা থেকে কালকের এই যে সংঘর্ষ বিরতির ঘোষণা অনুঘটক কি হিসাবে কাজ করেছে? কোথাও না কোথাও চীনের ভূমিকাও তো একটা বড়সড় প্রভাব দেখা যাচ্ছে। আমেরিকান ইনফ্লুয়েন্সটা রয়েছে, ডোনাল্ড ট্রাম্পের ইনফ্লুয়েন্সটা রয়েছে। চীন অ্যাকচুয়ালি এই মুহূর্তে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এর মধ্যে খুব তার যে একটা ডমিনেন্স আছে সেটা নেই। চীন সেটা বুঝতে পেরেছে কি আমেরিকা এখন আমেরিকার কথায় আর সৌদি আরবিয়ার ইন্টারভেনশন ছিল, তো আমেরিকার কথায় এই যে যুদ্ধ বিরামটা হয়েছে, তো চীন কোথাও নেই। তো চীন উড লাইক টু নাও, তারপরে যুদ্ধ বিরাম হওয়ার পরে তখন ওখানকার যে ফরেন মিনিস্টার, উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে ফোন করে, ভারতের অজিত দোভালকে ফোন করেছিলেন কি এটাকে যেন পার্মানেন্ট একটা সেটেলমেন্ট হয়। কিন্তু চীন, আমার মতে আই ডোন্ট থিঙ্ক চীনের খুব একটা রোল ছিল এই যুদ্ধ বিরামে। যা কিছু হয়েছে ইট ইজ আমেরিকান ইন্টারভেনশন, মানে ডোনাল্ড ট্রাম্পের। আর চীন কিন্তু পাকিস্তানকে যে অল আউট সাপোর্ট করেছে তাও না, সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এটা পাকিস্তানের কাছে সাপোর্ট ছিল টার্কি আর আজারবাইজানের। চীনের থেকে এর আগের যে প্লেন পেয়েছিল সেগুলো পুরনো, আগের থেকে প্লেন পেয়েছিল, ড্রোন পেয়েছিল, সেই সব পাকিস্তান ব্যবহার করেছে। কিন্তু এই যুদ্ধের সময় চীন কিন্তু পাকিস্তানকে অল আউট সাপোর্ট করেনি। একেবারেই। আমরা আবারও আসবো আপনার কাছে, আর কিছুক্ষণের মধ্যে প্রেস ব্রিফিং রয়েছে এমইএর তরফ থেকে, তারপর আবারও আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আপাতত অনেক ধন্যবাদ নিউজ 18 বাংলার সঙ্গে কথা বলার জন্য।